হ্যালো ডিয়ার এক্সাম কমার্স, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমার্স ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা, তোমাদের প্রত্যেককে গুড মর্নিং। এবং কথা অনুযায়ী আমরা যে রিভিশন সিরিজ শুরু করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটার আজকে প্রথম দিন। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন না হতে পারলে পড়াশোনা মনে থাকবে না, বা আমাদের সামনে যে বিভিন্ন রকম পরীক্ষাগুলো রয়েছে সেই নিরিখেই আমাদের রিভিশন সিরিজ শুরু হচ্ছে, যেখানে আমরা ম্যাগাজিন যেমন করে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে ম্যাগাজিন পড়ার যে ধরন, কোন ধরনের টপিকগুলো পড়তে পারলে সুবিধা হয় সেই জিনিসভাবেই কিন্তু আমরা এই সিরিজ শুরু করছি আজ থেকে। এবং এই আজকে যেটা শুরু করো সেটা হচ্ছে এই বিগত যে 15 দিনের প্রথম খবর যেটা ছিল জানুয়ারি মাসের 1 তারিখে 2025 সালের খবর, সেইখান থেকে শুরু করছি, যাতে তোমাদের রেগুলার তোমরা যেখান থেকে যা পড়ছো রেগুলার বেসিসে সেটা পড়তে থাকো। তার সঙ্গে সঙ্গে পেছনের পুরোনো পড়াগুলো তোমাদের জন্য এই চ্যানেল থেকে রিভিশন হয়ে যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং সেই নিরিখে এই দিনের যেগুলো ইম্পর্ট্যান্ট মোস্ট খবর পরীক্ষায় আসতেই পারে, যে কোনো চাকরির পরীক্ষায়, তার ডিটেল জিনিস জানবো, ডিটেল জিকে জানবো, কারেন্ট অ্যাফেয়ার্স জানবো এবং কুইজ করব। তো শুরু থেকে শেষ অবধি থাকো। এবং অবশ্যই বলে রাখি, যদি তুমি নতুন অ্যাসপিরেন্ট হয়ে থাকো আমাদের চ্যানেলের জন্য, তাহলে অবশ্যই ইউটিউবে আমাদের চ্যানেলটা এক্সাম কমার্স ইউনিভার্সিটি অবশ্যই সাবস্ক্রিপশন করে নিও এবং রেগুলার ক্লাস করো। প্রতিদিন সকাল 8:30 থেকে আমাদের এই সেশন চলবে কারেন্ট অ্যাফেয়ার্সের, করতে থেকো। এবং তোমরা জানোই যে আমরা ম্যানগ্রোভ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কম্পাইলেশন মান্থলি দিয়েই থাকি। তো সেটা আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমরা পেয়ে যাও। এখন থেকে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার নোটটাও টেলিগ্রাম গ্রুপ কিংবা অ্যাপের মধ্যে পেয়েই যাবে, ফোল্ডার করে পেয়েই যাবে। এনিওয়ে, আমরা চলে যাই আজকের টপিকে। আজকের দিনের প্রথম খবর আমরা লিখেই রাখি N1 বলে। আশা করি তোমাদের সাউন্ড ক্লিয়ার এবং স্ক্রিন সম্পূর্ণ তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ। তো নিউজ 1 স্যার কি দিচ্ছে, একটা খেলার খবর দিয়ে শুরু করি। সকাল সকাল খবর যে সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 সালের টাইটেল দেখতেই পাচ্ছ। এই খেলাটা, এই যে সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 সালের টাইটেলটা কারা জিতেছে স্যার? কেরালা টিম জিতেছে। কাদেরকে স্যার হারিয়ে পেয়েছে? তারা হারিয়ে পেয়েছে এই খেলাটা, সেটা হচ্ছে চণ্ডীগড়কে। তার মানে কেরালা ওন, আর চণ্ডীগড় হচ্ছে ডিফিটেড, মানে হেরে যাওয়া লোকজন। ঠিক আছে? কোথায় স্যার? ফাইনাল ম্যাচে তারা হেরে গেছে। এবং মনে রাখতে হবে, এই কেরালা কিন্তু চণ্ডীগড়কে হারিয়ে যে পাচ্ছে সেটা কিন্তু ওই 34-31 এই খেলাতে তারা পাচ্ছে। ওয়্যারাস কেরালা কিন্তু সেমিফাইনালে রেলওয়েকে হারিয়ে এসছিল, রেলওয়ে দলকে হারিয়ে তারা এসছিল এবং তারা ফাইনালে উঠেছিল। মনে রাখবে, তাহলে রেল দলটা হচ্ছে স্যার থার্ড র্যাঙ্ক পাচ্ছে, থার্ড প্লেস পাচ্ছে রেলওয়ে দলটা। সার্ভিসেস অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়েজ যে টিম, তার থার্ড দল পাচ্ছে। তাহলে কেরালা হচ্ছে ফার্স্ট পজিশন, চণ্ডীগড় হচ্ছে সেকেন্ড পজিশন, আর থার্ড হচ্ছে সার্ভিসেস অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে টিম। স্যার এটুকু ক্লিয়ার? নেক্সট যেটা মনে রাখতে হবে, এই পার্টিকুলার খেলাতে স্যার বেস্ট প্লেয়ার অফ দ্য চ্যাম্পিয়নশিপ কে হয়েছে? কেরালার দেবান্দার। এছাড়া বেস্ট গোলকিপার স্যার কে হচ্ছেন? কেরালার রাহুল। এবং বেস্ট লেফট উইং প্লেয়ার কে হচ্ছেন? কেরালার সুজিত। এই তিনজন প্লেয়ার কোন কোন পজিশন কি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা তোমাদের দেখে নিতে হবে। সেটা কি? সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেলটা পাচ্ছেন তারা। ক্লিয়ার স্যার? তো একটা খেলার খবর সকাল সকাল প্রথমেই দিলাম ন্যাশনাল নিউজ হিসাবে বা স্পোর্টসের নিউজ হিসাবে, যেটা একটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, দিনের শেষে কিন্তু কুইজ থাকবে, তো পুরো সেশনটা পরপর পরপর মন দিয়ে দেখো। এবং নোটপত্র তোমাদেরকে দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপ কিংবা আমাদের যে অ্যাপ রয়েছে তার পার্টিকুলার ফ্রি সেগমেন্টেশনের একদম ফোল্ডার করে সাজানো থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টেশনে। চলে আসো পরের খবরটা। এটা একটা ইকোনমির খবর, নিউজ 2 বলতে পারো। সেই নিউজ 2টা কি, ভালো করে দেখে নাও। বিভাদ সে বিশ্বাস স্কিম, স্কিম থেকে কোশ্চেন আসে এবং ইকোনমি ঘেঁষা কোশ্চেনগুলো বেশ ভালোই দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স বেস দেয়। সামনে বেশ কিছু পরীক্ষা তোমাদের আছে, সেগুলো একটু ভালো করে মন দেওয়ার চেষ্টা করো। তো সেই বিভাদ সে বিশ্বাস স্কিমটার ডেডলাইন একটু এক্সটেন্ড করা হয়েছে 31শে জানুয়ারি অবধি। তাহলে স্যার কতদিন ছিল? এটা স্যার ডেটটা ছিল 31শে ডিসেম্বর 2024 সাল অবধি ছিল। এটাকে বর্ধিত করা হলো ডেটটাকে
31 জানুয়ারি 2025 সাল। সুতরাং এই স্কিমটা কি মাথায় দেয় না গায়ে দেয় সেটাকে নিয়ে জানার একটা দরকার আছে। কি দরকার স্যার? বিবাহ বিশ্বাস স্কিমটা কি জিনিস? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ। কেন? টু হেল্প ট্যাক্স পেয়ার সেটেল ডিসপুটস উইথ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। অর্থাৎ যেসব বিজনেসম্যানরা কিংবা ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বরা যারা দীর্ঘদিন ধরে ঠিকঠাক করে ট্যাক্সের দায়িত্ব মেনটেন করছেন না সরকারের প্রতি, অর্থাৎ ঠিকঠাক করে ট্যাক্স দিচ্ছেন না, তারা যাতে একটা নেগোশিয়েটের জায়গায় এসে ঠিকঠাকভাবে যাতে তাদেরও যাতে কোনো রকম অ্যাডিশনাল পেনাল্টি না লাগে, বা মিনিমাম যেটুকু লিগাল ডিসপুটস যেটুকু ছিল সেটা যাতে মিনিমাইজ করা যায়, সেই নিরিখে তারা যাতে ট্যাক্স পে করতে পারে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের কিছু ট্যাক্স উঠে আসে, সেই নিরিখেই যারা ডিরেক্ট ট্যাক্সটাকে দেখভাল করেন যে সংস্থা, সেই ডিরেক্ট ট্যাক্সের সংস্থাটার নাম কি স্যার? তার নাম হচ্ছে, তোমরা সকলেই জানো, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, তাকে শর্টে বলা হয় সিবিডিটি। তারা রিসেন্টলি ডেডলাইন ঘোষণা করেছে যে এই স্কিমের আন্ডারে যারা যারা রয়েছে তাদের ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 সাল। তো এটা হচ্ছে তোমার সিনপসিস। এবার স্যার আমরা এখান থেকে দেখে নেব জিকের পোর্শনটা স্যার, যে সিবিডিটি নিয়ে কী কী জিনিস জানতে হবে। প্রথম কথা, সিবিডিটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অর্থ মন্ত্রক রয়েছে, মিনিস্ট্রি অফ ফিনান্স, তার পার্টিকুলার যে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, রাজস্ব যে দপ্তর রয়েছে, তার আন্ডারে এরা একটা স্ট্যাটিউটরি বডি হিসাবে কাজ করে, অর্থাৎ বিধিবদ্ধ সংস্থা হিসাবে কাজ করে। তাহলে কি বললাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থমন্ত্রক, তার আন্ডারে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, তার আন্ডারে এরা একটা স্ট্যাটিউটরি বডি হিসাবে কাজ করে থাকছে। এবং এরা যে যে কাজকর্ম করে সবকটাই কিন্তু ডিরেক্ট ট্যাক্স নিয়ে কাজকর্ম করে থাকে, ডিরেক্ট ট্যাক্স নিয়ে কাজ করে থাকে। তাদের জন্য মূলত যে আইনগুলোকে মানতে হয় বা যে আইনগুলোকে তারা মেনে কাজ করে থাকে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এবং অন্যান্য যে ডিরেক্ট ট্যাক্সের অ্যাক্ট রয়েছে বা লজ রয়েছে সেগুলোকে তারা মেনটেন করে তারা তাদের দপ্তরটাকে পরিচালনা করে থাকেন। এবং এই যে সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, এটা প্রতিষ্ঠা হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট 1963 আইন অনুসারে। এবং এই বোর্ডটাকে তুমি যদি ভালো করে দেখো বা জানার চেষ্টা করো তাহলে জানতে পারবে যে এই বোর্ডে একজন চেয়ারম্যান থাকেন দায়িত্বে এবং আদার্স 6জন মেম্বার থাকে, যারা প্রত্যেকেই অ্যাপয়েন্টেড হয়ে থাকে কেন্দ্র সরকারের দ্বারা। ঠিক আছে? যারা সম্পূর্ণরূপে ডিরেক্ট ট্যাক্স কীভাবে দেশের হয়ে তারা কালেক্ট করবেন বা কী করে সেটা পরিচালনা করবেন তার সম্পূর্ণ দায়িত্ব থাকে তাদের ওপর। ঠিক আছে? এবং তারা পুরোপুরি এই ডিরেক্ট ট্যাক্স রিলেটেড যাবতীয় যা কার্যাবলী হয়ে থাকে, যেমন আইনীকরণ কিংবা কোনো রকমভাবে হিসাব নিকাশ করা কিংবা ডিরেক্ট ট্যাক্সে কালেকশন করে নেওয়া বা ডিরেক্ট ট্যাক্সের বিষয়ে ইনভেস্টিগেশন করে রাখা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কী করে করা যায় সেইগুলোকে নিয়ে তারা পরিচালনা করে থাকে কাজকর্মগুলো। তো এটা হচ্ছে তোমার ডিরেক্ট ট্যাক্স। ইন শর্ট যদি আমরা ব্রিফ করি তাহলে সেটা হচ্ছে যে আমরা জানি যে একদম কেন্দ্র সরকারের যে মন্ত্রক মিনিস্ট্রি অফ ফিনান্স, তার আন্ডারে এরা পড়ছে, আগেই বললাম। তাহলে এই মন্ত্রক বর্তমানে কে আছেন? আমরা প্রত্যেকে জানি অর্থমন্ত্রী এখন রয়েছেন শ্রীমতী নির্মলা সীতারামন। এবং পার্টিকুলার যদি দেখা যায় এই যে রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ে যাচ্ছে এই যে এজেন্সিটা, তার নাম কি বললাম? সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। এটা তৈরি হচ্ছে কবে স্যার? ফাউন্ড হচ্ছে বা ফর্ম হচ্ছে স্যার 1 জানুয়ারি 1964, আজ থেকে প্রায় 61 বছর আগে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু স্যার একটা বিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ আইন করে তৈরি করা হয়েছিল। কোন আইন করে তৈরি করা হয়েছিল তোমাদের একটু আগে দেখালাম, সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট 1963 আইন দ্বারা এটা তৈরি করা হয়েছে। আইন দ্বারা তৈরি করা হয়েছিল বলেই পরবর্তীকালে এটাকে বলা হয় আইনগত বা বিধিবদ্ধ একটা সংস্থা। এবং এই সংস্থার বর্তমানে চেয়ারপারসনের নাম কি? রবি আগরওয়াল স্যার, যিনি একজন আইআরএস অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন অফিসার। তাহলে কার আন্ডারে পড়ছে? কোন এই ডিপার্টমেন্টটার? পার্টিকুলারলি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডারে পড়ছে এবং এটার পার্টিকুলারলি আন্ডারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কাজ করে থাকছে। ওকে, তো এই হলো তোমার টোটাল সিডিটির বিষয়বস্তুগুলো। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় ইদানিংকার স্ট্র্যাটেজিকে থেকে কোশ্চেন দেয় যে মোটো কি? মোটোটা কি? মোটোটা হচ্ছে স্যার ফান্ড রুটস অ্যান্ড বার্ডস, ফান্ড রুটস অ্যান্ড বার্ড। ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের মোটো। এইটুকু একটুখানি খেয়াল রেখে দিও জিকের পোর্শন হিসাবে। ঠিক আছে?
তো এই জিকেগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে স্যার কারেন্টের সঙ্গে সঙ্গে। ওকে, চলো আমরা তাহলে 2 নম্বর খবর হয়ে গেল, 3 নম্বর খবরে চলে যাই, নিউজ 3, যেটা স্যার পার্টিকুলারলি আর্ট অ্যান্ড কালচার রিলেটেড খবর। আর্ট অ্যান্ড কালচার থেকে ভুরি ভুরি কোশ্চেন আসে জিকের থেকে এখন, কারেন্ট অ্যাফেয়ার্স বেস। একটু দেখে নেওয়া যাক প্রথম খবরটা কি। সেটা হচ্ছে তামু লোসার নিয়ে একটা খবর এসছে। তামু লোসারটা জাস্ট কী জিনিস? এটা একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল স্যার। এটা প্রথমে জেনে রাখো, একটা নবীন বরণ বা নতুন নববর্ষের একটা উৎসব। কাদের? পার্টিকুলারলি নেপালে এটা পালিত হয়ে থাকে গুরুং কমিউনিটির মধ্যে। যারা গুরুং লোকজন তারা এই উৎসবটা পালন করে নববর্ষ হিসাবে নেপালের। নাম কি বললাম? তামু লোসার। তাহলে এই লোসারের মধ্যে দেখো দুটো ফ্রেজ রয়েছে, একটা লো আর একটা হচ্ছে সার। লো কথার মানে হচ্ছে শ্রেণী বা ক্লাস, আর সার শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ মানে পরিবর্তন। এবার এই ক্লাস জিনিসটা কি? যদি তোমরা গুরুং এই ক্যালেন্ডারটাকে ভালো করে জানার চেষ্টা করি তাহলে দেখতে পাবো, আমরা জানি প্রতিটা ক্ষেত্রেই ক্যালেন্ডারে 12খানা মাস থাকে, সেটা বাংলা হোক কি ইংরাজি হোক সমস্ত রকমভাবে। তো এই 12খানা মাসে এরা গুরুং কমিউনিটির লোকজন তারা 12খানা সাইকেলে বা পর্যায়ে বিভক্ত করেছে, এবং প্রতিটা পর্যায়কে তারা বিভিন্ন রকম পশু প্রাণী দ্বারা তারা কি করেছে? চিহ্নিতকরণ করেছেন, যাকে বলা হচ্ছে লো। কোন কোন পশু স্যার? যেমন গেরুদা, যাকে আমরা ঈগল পাখি বলি, এছাড়া সারপেন্ট, হর্স, শিপ, মানকি, বার্ডস, ডগ, ডিয়ার, মাউস, কাউ, টাইগার, ক্যাট, নানা রকম পশু পাখিকে দিয়ে তারা এগুলোকে সিম্বলাইজ করেছে। ওকে, তো তামুলো স্যার এটা আসলে কি? যে এই যে সার্কেল, অর্থাৎ একটা মাস থেকে আরেকটা মাস, গারুদা থেকে সার্পেন্ট, সার্পেন্ট থেকে হর্স, এই যে এক একটা অ্যানিমাল সাইকেল রয়েছে, সেই এক একটা সাইকেল থেকে একটা সাইকেলে কনভার্ট হওয়ার জন্য উৎসব। তো তামুল ও স্যার পার্টিকুলারলি হচ্ছে প্রথম যে নবীনবরণ যে উৎসবটা হয়, নববর্ষের যে উৎসবটা হয় সেই উৎসবটা। ঠিক আছে, তো মনে রাখতে হবে এটা পার্টিকুলার হচ্ছে যে পুরনো তো বছর যেটা আছে সেই পুরনো বছরকে একদম বিদায় জানিয়ে নতুন যে বছর আসছে তাকে একদম কি বলবো, অভিনন্দন করে নেওয়া বা অগ্রিম আনন্দে সানন্দে গ্রহণ করা, সেটাই হচ্ছে তামুলোসার ফেস্টিভ্যালটার গল্প। এখানে একটা খেয়াল রাখার জিনিস, এই উৎসব যখন পালিত হয়ে থাকে কালচারালি, তখন এই গুরুং কমিউনিটির লোকজন বিশেষ করে মহিলারা এক ধরনের শাল বা চাদর গায়ে দিয়ে থাকে, যেটা তাদের ট্র্যাডিশনাল শাল, এবং এই শালটাকে স্যার বলা হয় ঘালেক, যেটা পার্টিকুলারলি গুরুং মহিলারা পরিধান করে থাকেন। এবং এই শালটা কিন্তু একটা এসেনশিয়াল পার্ট অফ দেয়ার অ্যাটায়ার, তাদের যে পোশাক তাদের একটা এসেনশিয়াল পার্ট। তার কারণ এই তামুল ওসার উৎসব পালন করতে গেলে এই পোশাকটা তাদের পরিধান করতেই হয়। ঠিক আছে, তাহলে তামুল ওসারের সঙ্গে কোন শালের সম্পর্ক রয়েছে স্যার? ঘালেক নামক শালের সম্পর্ক রয়েছে, যেটা এক ধরনের ট্র্যাডিশনাল শাল। ঠিক আছে, কারা পালিত করে থাকে স্যার? গুরুং কমিউনিটিটা পালিত করে থাকে। ঠিক আছে, তো এটা গেল তোমার 3 নম্বর খবর, যেটা আর্ট অ্যান্ড কালচারের থেকে। চলে আসো পরের খবর, নিউজ 4। নিউজ 4 যেটা একটা আর্ট অ্যান্ড কালচার এবং ইকোনমি রিলেটেড খবর, একটা ইকোনমি রিলেটেড খবর আবার আর্ট অ্যান্ড কালচার রিলেটেড খবর। ওকে, কি খবর স্যার? ইয়াদগার ফোর্ট ডেভেলপমেন্ট। এই যে দুর্গ যেটা দেখতে পাচ্ছ যে ভেঙে চুরে যাওয়ার মতো পুরোনো একটা বাড়ি মতো লাগছে, ইয়াদগার ফোর্ট, সেই ফোর্টটাকে উন্নয়ন করতে হবে। এবং এই ফোর্টে মানে পাহাড়ের যেহেতু ওপর দিকে রয়েছে, সেই ফোর্টটাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রোপওয়ে প্রজেক্ট করতে হবে, রোপওয়ে প্রজেক্ট তৈরি করতে হবে। এটা স্যার কর্ণাটক সরকার প্রজেক্টটা নিয়েছে তার পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য। তো সেটার জন্য প্রজেক্টটার জন্য খরচা হচ্ছে তোমার 100 কোটি টাকা। তো এটাকে নিয়ে খবর স্যার এসছে। স্যার কী করছে খবরটা? কর্ণাটকা সরকার তার ট্যুরিজমকে প্রমোট করার জন্য একটা বিল পাস করেছে, তাকে বলা হচ্ছে কর্ণাটক ট্যুরিজম রোপওয়েজ বিল। এবং দেখা যাচ্ছে এই বিলটা আসছে কর্ণাটকে 2024 সালে, দ্য কর্ণাটকা ট্যুরিজম রোপওয়ে বিল। এবং এই রোপওয়ের মাধ্যমে বলা হচ্ছে যে প্রায় 15খানা জায়গাতে এই রোপওয়ে সিস্টেম চালু হবে। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এই ইয়াদগার ফোর্ট ডেভেলপমেন্ট। এবং এই যে প্রোগ্রামটা, এই যে বিলটা পাস করা হচ্ছে, সেই বিলটা পুরোপুরি হচ্ছে কিন্তু লোকাল যে ইকোনমিক গ্রোথ যাতে করা যায়, আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য বা লোকাল ট্যুরিজমকে প্রমোট করার জন্যই কিন্তু, ইমপ্রুভ লোকাল ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করাই কিন্তু সারা রাজ্যব্যাপী কর্ণাটক সরকারের এটা উদ্দেশ্য। এবং সেই জন্য তাদের একটা স্কিম রয়েছে, সেই স্কিমটা কি?
ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পট, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পট, তার মানে তারা এক একটা ডিস্ট্রিক্টের পার্টিকুলার এক একটা স্পটকে তারা টার্গেট করে নিচ্ছে যে এই স্পটটাকে ডেভেলপ করতে হবে ট্যুরিজমের জন্য। এবং সেই নিরিখে ইয়াদগার ফোর্টকে তারা চুজ করেছে, তাকে ডেভেলপমেন্ট করে চলছে, তাকে ঠিকঠাক করে রূপ দেওয়া হবে। আর রোপওয়ে সিস্টেম করে পর্যটনকে আকৃষ্ট করার জন্য তারা 100 কোটি টাকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো এটা তোমার হচ্ছে খবর। তাহলে স্যার এর পেছনে কি কোনো হিস্ট্রিক্যাল বা রিলিজিয়াস কোনো গল্প আছে? কেন এই দুর্গ করতে গেল? কি খবর স্যার? অ্যাকচুয়ালি জিকেটা কি? এবার তাহলে স্যার জিকেটা জেনে নেওয়া হোক। এই ইয়াদগড় ফোর্ট, এই ইয়াদগড় ফোর্টের পেছনে বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ইয়াদগড় ফোর্টকে স্যার আমরা অন্যরকমভাবে ডাকতে পারি ইয়াতিগিরি নেমি, ইয়াতাগিরি নামে ডাকতে পারি, যেটা পার্টিকুলারলি কর্ণাটকার ইয়াদগির ডিস্ট্রিক্টে লোকেটেড। এই ফোর্টটাকে বিশ্বাস করা হয় যেটা তৈরি করেছিলেন চালুক্য বংশ, পার্টিকুলারলি তাদের পশ্চিমী চালুক্য বংশের যে শাখাটা ছিল তারা এটা তৈরি করেছিলেন বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, পরবর্তীকালে হাত বাই হাত চেঞ্জ হয়ে সেটা যাদব ডাইনেস্টির আন্ডারে পড়ে। এবং তারও পরবর্তীকালে দেখব যে যখন মানে মধ্যযুগ পেরিয়ে সুলতানি যুগ পেরিয়ে যখন আধুনিক যুগ আসছে, এক একটা বংশ তার দায়িত্ব পাচ্ছে বা তাদের ওপর তারা কর্তৃত্ব করছেন। কোন কোন ইম্পর্টেন্ট রাজবংশগুলো তাদের দায়িত্ব পেয়েছেন বা এই দুর্গের মালিক হয়েছেন? যেমন বাহমনি সুলতানি বংশ, আমরা জানি বাহমনি সুলতান এটা রয়েছিল, আমরা মধ্যযুগে পড়ে থাকি। এছাড়া আদিল শাহ ডাইনেস্টি, পরবর্তীকালে নিজাম, হায়দ্রাবাদের যারা নিজাম ছিল তারাও কিন্তু দায়িত্ব পেয়ে গেছিল। তো এই ফোর্টের বিশেষত্ব হচ্ছে এই ফোর্টে বেশ কিছু শিলালিপি স্যার রয়েছে, প্রস্তর রয়েছে, শিলালিপি রয়েছে। যেমন অশোকের শিলালিপি পেয়ে থাকি, তেমনি এখানেও বেশ কিছু শিলালিপি রয়েছে। 5খানা ইম্পর্টেন্ট শিলালিপি স্যার এখানে দেখতে পাই। এবং তার মধ্যে পার্টিকুলারলি 3খানা ইনস্ক্রিপশন বা শিলালিপি যেটা আজ থেকে প্রায় বহু যুগ আগে, মানে দশম কিংবা একাদশ শতকেরও পুরনো শিলালিপি দেখতে পাওয়া যায়। একটা পার্টিকুলার ইনস্ক্রিপশনে দেখা যায় যে এটা কে বানিয়েছেন, তো সেখানে উল্লেখ করা আছে যে সাগর নামে কোনো একটা শহরের বা কোনো একটা পার্টিকুলার নগরের জগন্নাথ বলে কোনো একজন স্থপতি ছিলেন যিনি এই দুর্গটাকে তৈরি করেছিলেন। এবং আরও জানা যায় বাদবাকি দুখানা ইনস্ক্রিপশন যেগুলো পড়ে থাকছে সেখানে জানা যায় যে 1546 সালে ইব্রাহিম আদিল শাহ ওয়ান আর 1573 সালে আদিল শাহী ডাইনেস্টির আন্ডারে এই দুর্গটা কিন্তু পরিচালনা করা হতো বা তাদের মালিকানাধীন ছিল। সুতরাং ঐতিহাসিক দিক থেকে মধ্যযুগ, আধুনিক যুগ কিংবা প্রাচীন যুগের গল্প হিসাবেও কিন্তু সাউথ ইন্ডিয়ার কর্ণাটক রিজিয়ানে এই দুর্গের একটা রিলিজিয়াস যেমন বৈশিষ্ট্য থাকছে, তেমনই আবার হিস্ট্রিক্যাল একটা ইম্পর্টেন্স থাকছে। এবং এই পার্টিকুলার স্পটটাকে ফাইন্ড আউট করে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পটের আন্ডারে ফেলে কর্ণাটক চাইছে যে নির্দিষ্ট ডিস্ট্রিক্টে বেশ কিছু এরকম ইম্পর্টেন্ট জায়গাতে ট্যুরিজমকে প্রমোট করা হোক, যাতে লোকাল ট্যুরিজম আরও ডেভেলপ করতে পারে। সেই নিরিখেই নতুন বিল আসে। এই বিলটাকে খেয়াল রেখো বাবারা, কর্ণাটক ট্যুরিজম রোপওয়ে বিল 2024 সাল পাবলিশ হয়েছিল, যার আন্ডারে এই প্রজেক্টটা পড়ছে, যেখানে 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এই পার্টিকুলার ইয়াদগার ফোর্ট ডেভেলপমেন্ট এবং রোপওয়ে করার জন্য। ক্লিয়ার? তাহলে স্যার এটা ছিল নিউজ নাম্বার 4, পার্টিকুলার জানুয়ারি মাসের 1 তারিখের নিরিখে। চলে আসো আজকের এই খবরের পরের খবরটাতে, যেখানে রোপওয়ে করার জন্য ডেভেলপ করার খবর চলছে, ঠিক সেরকমভাবেই আরেকটা জায়গায় বরং বিদ্রোহ চলছে যে কেন রোপওয়ে হবে, সেটাকে নিয়ে আজকের খবর পরেরটা। এটা হচ্ছে নিউজ 5। কি খবর স্যার? এটা হচ্ছে প্রোটেস্ট ইন কাতরা। জম্মু কাশ্মীরের যে কাতরা আছে সেখানে নাকি ধর্মঘট বা আন্দোলন চলছে। কেন? যেখানে 250 কোটি টাকার যে রোপওয়ে প্রজেক্ট সেটা কেন হবে তার বিরুদ্ধে প্রোটেস্ট চলছে। ভাবো কাণ্ড। কেন স্যার? গল্পটা কি? গল্পটা স্যার হচ্ছে বৈষ্ণব দেবী যে মন্দির রয়েছে সেইটাকে নিয়ে। তাহলে স্যার বৈষ্ণব দেবীকে আগে জেনে নিই, তারপরে স্যার বিদ্রোহ কেন হচ্ছে সেটা জেনে নেব। জিকেটাকে জেনে নিই স্যার। বৈষ্ণব দেবী টেম্পল নিয়ে জানার চেষ্টা করি, তোমরা হয়তো অনেকেই সেখানে গেছো বা অনেকে হয়তো যাওয়ার ইচ্ছা রাখো। এটা আমাদের যে 51টা শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটা ধরে নেওয়া হয় যে বৈষ্ণব দেবী ওয়ান অফ দেম, যে 51টা শক্তির মধ্যে অন্যতম একটা, যেখানে ধরে নেওয়া হয় যে মহালক্ষ্মী বা মহাকালী কিংবা মহা সরস্বতী যে আমাদের হিন্দু গডডেস রয়েছেন তাদের বলতে পারো একটা কম্বিনেশন, সেটা হচ্ছে বৈষ্ণব দেবী। ঠিক আছে? মানে মহাকালী
মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর একটা মহামিশ্রণ, যেটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ বলে ধরে নেওয়া হয়। এটা স্যার কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরের যে কাটরা নামক জায়গায় রয়েছে, সেই কাটরার ত্রিকুট পাহাড়ে এটা অবস্থিত, যেটা প্রায় ১,৫০০ মিটার উচ্চতাতে অবস্থিত। ফুটের হিসাবে ৫,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। এর হাইট স্যার ১,৫০০ মিটার বা ৫,০০০ ফিট উঁচুতে। এবং এইটা তৈরি করেছিলেন কে, বা এটাকে ম্যানেজ করেছিলেন কে? দেখো, এটা তো মাইথোলজিক্যালি স্যার এটা হচ্ছে গিয়ে ধরে নেওয়া হচ্ছে শক্তিপীঠ হিসাবে। বাট এই মন্দিরটাকে পরিচালনা করার জন্য যে ইতিহাস খুঁজে পাই, তো হিস্ট্রিক্যাল রেকর্ডস খুঁজে দেখতে পাবো ১৮৪৬ সালে মহারাজা গুলাব সিং তিনি ধর্মামার্থার ট্রাস্ট তৈরি করেছিলেন যে এই মন্দিরটাকে পরিচালনা করার জন্য। পরবর্তীকালে এই 1986 পর্যন্ত কিন্তু এই মহারাজা গুলাব সিংয়ের যারা পরবর্তী বংশধর, তারা কিন্তু ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সের পরও এই ট্রাস্টের দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে 1986-এর পরবর্তীকালে সেটা একটা বোর্ড দায়িত্ব পেয়ে যায়, যাকে শ্রীন বোর্ড বলছে, বৈষ্ণব দেবী শ্রীন বোর্ড। তারা এই পরিচালনা করছে যে এই মন্দিরটা কি করে চলবে, কিভাবে হবে, কিভাবে তার মানে পরিচালনা হবে মন্দিরের, সেটা তারা দেখভাল করছে। তো এই যে মানে গল্পটা, এই যে প্রপোজ হয়েছিল ২৫০ কোটি টাকা দিয়ে এটা রোপওয়ে প্রজেক্ট তৈরি করা হবে, সেটার পেছনে যদি গল্প দেখি, গল্পটা স্যার কি, যে শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রীন বোর্ড, যেটা বললাম যারা এখন পরিচালনার দায়িত্বে রয়েছে, তারা ঘোষণা করেছিল যে রোপওয়ে একটা প্রজেক্ট করতে হবে। কারণটা কি? তার কারণ যারা তলার থেকে পাহাড়ের ওপরে ওঠে, প্রায় ১৩ কিলোমিটার রাস্তা তারা ট্রেক করে আসতে হয়। এবার একটা পাহাড়ি রাস্তা ট্রেক করতে গেলে যারা দর্শনার্থী, তাদের জন্য কষ্ট হয়ে যায়। কাদের জন্য পার্টিকুলারলি বেশি করে কষ্টটা হয়? যারা সিনিয়র সিটিজেন বা যারা বাচ্চা, তাদের জন্য বড্ড কষ্ট হয়। কারণ তখন তোমার ঘোড়ার পিঠে বা খচ্চরের পিঠে মালপত্র নিয়ে বা পিঠে করে নিয়ে যেতে হচ্ছে পাহাড়ের ওপরে। তো এটা বড্ড কষ্টকর। তার থেকে এক কাজ করা যাক, যেটা রোপওয়ে করলে তলার পয়েন্ট থেকে একদম ওপরের পয়েন্টে চলে যাওয়া যাবে। ঠিক আছে? তো এটার একটা ইনিশিয়েটিভ করা হয়েছিল। পার্টিকুলার জায়গাটা কি, কোন জায়গা থেকে কোন জায়গায় স্যার রোপওয়ে হবে দেখে নাও। কানেক্ট করা হচ্ছে তারাকোট মার্গ থেকে সানজি ছাট, এই দুখানা জায়গাকে কানেক্ট করে দেওয়া হবে রোপের মাধ্যমে। তারাকোট মার্গ থেকে সানজি ছাট পর্যন্ত কানেক্ট করে দেওয়া হবে ১৩ কিলোমিটার রাস্তা। এবং এটার জন্য খরচা হবে ২৫০ কোটি টাকা। এটা হচ্ছে এরা ঘোষণা করেছিল। এইখান থেকেই একটা ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদের সম্ভাবনা হয় কাতরা অঞ্চলে। কেন স্যার? কারণ হচ্ছে যারা মনে করো এই রাস্তায় যারা যখন ট্রেকিং চলছে, তাহলে সেইখানে রাস্তা যখন দর্শনার্থীরা হাঁটতে যাচ্ছেন, ভিড়ভাট্টা হচ্ছে, তাহলে বেশ কিছু মানুষজন যারা হাঁটতে পারছে না, তাদের জন্য স্যার খচ্চরের ব্যবস্থা, সেখান থেকে উঠে তাদের মালপত্র পরিবহন করা, এরকম অনেকগুলো জিনিস থাকে। দোকান ব্যবহার অনেক কিছুই আছে, খাবারের দোকান হোক কি পানীয়র দোকান হোক কি, নানা রকমভাবে কিছু না কিছু লোকাল বিজনেস চলে। তো যারা লোকাল বিজনেসম্যান, যদি তুমি আজকে যদি টুকুস করে রোপ করে বেরিয়ে চলে যাও, ওপর দিকে উঠে যাও, তাহলে তলার দিকে যে মাঝখানের যারা রাস্তাতে দোকানদার ছিল, তাদের জীবনযাপন কী করে হবে, তাদের অর্থনীতি করে চলবে? তাহলে তাদের তাদের মানে ইকোনমি বন্ধ হয়ে যাচ্ছে। তারা এবার রাস্তায় ধনা দিয়ে বসে গেছে যে ভাই রোপওয়ে, তাদের তো বিজনেস মাথায় হাট, তো সেই কারণে রোপওয়ে করা যাবে না। তো তারা পরিষ্কারভাবে তারা মানে ধমক দিয়েছিল যে ভাই জানুয়ারি ১ তারিখের মধ্যে যদি সমস্যা না মেটে ২৫ সালে, তাহলে তারা কিন্তু আরও বড় সড়ো আন্দোলনে যাবে। তো অথরিটিকে তারা বারবার করে চেষ্টা করেছিল এটাকে কন্ট্রোল করার। এই আন্দোলনটাই, ঝামেলাটা কিন্তু আজে গল্প নয়। ২০২৩ সালের নভেম্বর থেকেই কিন্তু এই ঝামেলাটা চলছে। তো এটা কিন্তু আর একটু এক ধাপ বেড়েছে। এটার জন্যই এটা খবরে এসছে। তো একদিকে যেমন আমরা জানতে পারছি যে একদিকে প্রজেক্ট চলছে ডেভেলপ করার সাউথ ইন্ডিয়াতে, তেমনই নর্থ ইন্ডিয়াতে কিন্তু জম্মু কাশ্মীরে এটা একটা বড়সড় সমস্যা হয়েছে। এটা একটু ভালো করে দেখে নিও। তো এটা তোমার ওই সেই বৈষ্ণব দেবীর সেই পাহাড়ের রাস্তা, এবং এটাই মা বৈষ্ণব দেবীর মূর্তি। ঠিক আছে? এটা দেখে নিও। এই খবরটা একটা অন্যতম ইকোনমি এবং আর্ট অ্যান্ড কালচারের রেফারেন্সে অন্যতম আর একটা ইম্পর্ট্যান্ট খবর। ঠিক আছে? তো চলে আসি পরের আরেকটা খবর। একই রকমভাবে ইকোনমি বা আর্ট অ্যান্ড কালচার বা বলতে পারো নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আরেকটা ইম্পর্ট্যান্ট খবর, সেটা সাউথ ইন্ডিয়া। সেটা কি স্যার? সেটা হচ্ছে তোমরা দেখেছো অনেকেই যে চায়নাতে বেশ কিছু
ইয়ে আছে, দর্শনের জায়গা আছে, যেখানে একটা কাচের ব্রিজ, যে ব্রিজের ওপর দিয়ে হাঁটলেই ফটফট করে কাচটা ফেটে যায় এবং ভয় পেয়ে যায় যে অনেক নিচে হয়তো পড়ে যাবে। আসলে আনব্রেকেবল কাচ এটা একটা, কিন্তু ওই হাঁটলেই এটা মনে হবে যেন গ্লাস ব্রেক করে যাচ্ছে। তো এই রকম গ্লাস ব্রেকিং যে ব্রিজ, তো সেই রকম কিন্তু একটা মানে প্রায়শই এরকম আমরা অনেক রিল বা ভিডিওতে দেখে থাকি, তাই না? এই রকম একটা ব্রিজ তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। কোথা থেকে কোথায় স্যার? পার্টিকুলারলি এটা তৈরি হচ্ছে একদম ভারতবর্ষের তলার দিক, যেখানে বিবেকানন্দ নাকি, মানে স্বামী বিবেকানন্দ তিনি ধ্যান করেছিলেন, কন্যাকুমারীতে। কোন জায়গা স্যার? সেটা হচ্ছে তিরুভাল্লাভার স্ট্যাচু থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল ইন কন্যাকুমারী, এইখানে গিয়ে ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস সি ব্রিজ তৈরি হচ্ছে। আমি আবার বলছি, ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস সি ব্রিজ তৈরি হচ্ছে কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারী। কোথা থেকে কোথায়? থিরুভাল্লাভার স্ট্যাচু থেকে বিবেকানন্দা রক মেমোরিয়াল অবধি তৈরি হচ্ছে। এবং এইটা উদ্বোধন কে করেছেন? উদ্বোধনটা করছেন এম কে স্টালিন, যিনি হচ্ছেন তামিলনাড়ুর চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। ওকে, তো পার্টিকুলার এটা কেন উদ্বোধন করা হচ্ছে? কারণটা হচ্ছে স্যার, এখানে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে, সিলভার জুবলি উদযাপন করা হয়েছে। কোথায় স্যার? এই থিরুভাল্লাভা স্ট্যাচুকে তার 25 বছর পূর্ণ হলো, সেই নিরিখে এইখানটা যোগাযোগ করার জন্য এইটা তোমার হচ্ছে সেই বিখ্যাত ইন্ডিয়ার প্রথম গ্লাস সি ব্রিজ। তলায় দেখতে হচ্ছে তোমার সমুদ্র রয়েছে, তার উপর দিয়ে হেঁটে যাতায়াত করা যাবে। স্যার গল্পটা কি? গল্পটা হচ্ছে এই ব্রিজটার যদি তুমি লেন্থ ভাবো, এই লেন্থটা তোমার হচ্ছে 77 মিটার, আর চওড়াটা স্যার হচ্ছে 10 মিটার। 10 মিটার ওয়াইড আর 77 মিটার হচ্ছে তোমার লম্বা স্প্যান। এবং এরা তৈরি করতে খরচ হয়েছে 37 কোটি টাকা। 37 কোটি টাকা তৈরি হয়েছে, ঠিক আছে? তার মানে এক তামিলনাড়ুর শেষ পাতা থেকে একদম শেষ পর্যন্ত চলে যেতে তোমার সময় লাগবে। এই একটা ব্রিজ, গ্লাস ব্রিজ পেরিয়ে গেলে তোমার খুব কুইকলি অ্যাক্সেস করতে পারবে, যেখানে পাথরের ওপর দিয়ে যাওয়াটা খুব সম্ভাবনা ছিল না। তার কারণ অনেক সময় লো টাইড আসতো, একটা রাফ সি ছিল, পাথুরে অঞ্চল ছিল, সব সময় যাতায়াত করাটা খুব অসুবিধাকর ছিল। তো এবার কী করা হলো? ব্রিজ তৈরি করা হলো, যাতায়াত করাটা বা পর্যটনের জন্য এটা ভালো হয়ে গেল। তাহলে স্যার স্ট্যাচুটা কী জিনিস, আর এই বিবেকানন্দ রকটাই বা তার ডিটেলটা কী, জিকেটা এটা জেনে নেওয়া দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। কারণ ভাল্লাভার স্ট্যাচু, সেখানটা জিকের জন্য খুব ইম্পর্টেন্ট। কী জিনিস স্যার কানেক্টিং জিকে? থিরুভাল্লাভার যে স্ট্যাচুটা আছে দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটা তৈরি হয়েছে 2000 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, এর উদ্বোধন হয়েছে। তুমি জানোই যে, তোমাকে বললামই যে স্যার এটা সিলভার জুবিলি সেলিব্রেশন চলছে, সিলভার জুবিলি সেলিব্রেশন, রাইট? তাহলে স্যার আজকে 2025 সাল জানুয়ারি মাসের 1 তারিখ উদ্বোধন করা হয়ে গেল। সুতরাং স্যার এটা 25টা বছর বা রজত জয়ন্তী মানে মানে ইয়ে করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। যার হাইটটা স্যার 133 ফিট। 133 ফিট হচ্ছে উচ্চতা। এবং এখানে 133খানা চ্যাপ্টার বা অধ্যায় মানে গেঁথে দেওয়া আছে, মানে খোদিত করা আছে। কিসের স্যার গল্পটা? এই স্ট্যাচুটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে থিরুকারাল পিরাপক্কাম এল্লা উকিয়ারাকুম, অর্থাৎ যার মানে হচ্ছে এভরিওয়ান ইজ ইকুয়াল অ্যাট বার্থ। অর্থাৎ এই যে ইকুয়ালিটি, এই ইকুয়ালিটির যে সোশ্যাল জাস্টিসের যে ফিলোসফি, তাকে প্রমোট করছে এই স্ট্যাচুটা, যেটা আমাদের সনাতনী ইন্ডিয়ার একটা স্ট্যাচু। ওকে, তো এই যে স্ট্যাচুটা, এটা ডিজাইন করেছিলেন কে? জিকের কোশ্চেন আসতেই পারে, কারণ তোমরা জানো যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু পরীক্ষা বা যেটা পিএসসির ক্ষেত্রেও ডেপ থেকে ঘুরিয়ে কোশ্চেন দিচ্ছে। তো সুতরাং এখানে ডিজাইন করেছিলেন কে? ডিজাইন করেছিলেন স্যার বিখ্যাত একজন স্থপতি, তার নাম হচ্ছে ভি গানাফাতি স্থপতি। তিনি এটাকে ডিজাইন করেছিলেন। এবং এই মূর্তিটার স্যার ওজন হচ্ছে প্রায় 7,000 টন। যদিও 2004 সালে যখন সুনামি এসেছিল, তখন এই মূর্তি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবুও স্যার এটা 25 বছর পূর্ণ হয়ে গেল। পরবর্তীকালে যখন ঠিকঠাক করে সাজানো গোছানো হয়, তখন এই থিরুভাল্লাপুরা যে স্ট্যাচুটা, তার নতুন করে নামকরণ করা হয়, রিনেম করা হয়। ভালো করে মনে রেখে দিও বাবা, এই নতুন করে নামকরণটা করা হয়েছে স্ট্যাচু অফ উইজডম। স্ট্যাচু অফ উইজডম এই নামে কিন্তু
নতুন করে নামকরণ করা হয়েছে। তো স্ট্যাচু অফ উইজডম থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল অবধি এই প্রথম ভারতের ফার্স্ট গ্লাস ব্রিজ এটা তৈরি করা হলো, যার জন্য তোমার 37 কোটি টাকা খরচ হয়েছে, যার দৈর্ঘ্য 77 মিটার এবং চওড়া 10 মিটার। এটা খবর রাখতে হবে। তাহলে স্যার এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তার জিকেটাই বা কি একটুখানি জেনে নাও। এইটা স্যার, এই যে রকটা দেখতে পাচ্ছ, যে পাথরের যে ঢিপিটা, এটা হচ্ছে ভারতবর্ষের একদম তলার দিকের এই তামিলনাড়ু অঞ্চলের এইরকম জায়গায় রয়েছে কন্যাকুমারী, একদম লাস্ট পয়েন্ট। তাহলে স্যার এই দিকে হচ্ছে বে অফ বেঙ্গল, এই দিকে হচ্ছে স্যার লাক্ষাসি, বা যাকে আমরা বলতে পারি আরব সাগরের একটা পার্ট, আর এই দিকে তলা দিয়ে স্যার কি আছে, ইন্ডিয়ান ওশান রয়েছে। তার ট্রাই জাংশন বলা যেতে পারে কন্যাকুমারীটাকে। এইখানটাই আমাদের স্বামী বিবেকানন্দ তিনি ধ্যান করেছিলেন, তিনি মোক্ষ লাভ করছেন, এবং এইটার জন্য তৈরি করা হয় স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে 1970 সালে একটা 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 মেমোরিয়াল তৈরি করা হচ্ছে। ঠিক আছে? তো এই মেমোরিয়ালটাতে 2-3টে হল রয়েছে, যেখানে বিবেকানন্দা মণ্ডপম আছে, ঠিক আছে, যেটা স্বামী বিবেকানন্দের জন্যই একদম ডেডিকেটেড একটা হল ঘর। আর শ্রীপাদা মন্দিরম আছে, যেটা এই দেবী কন্যাকুমারীর নাকি এখানটায় পায়ের ছাপ রয়েছে। আর ধ্যানা মণ্ডপা, অর্থাৎ যেখানে ধ্যান করা যায়, মেডিটেশন হল, সেটা রয়েছে। করে বিবেকানন্দের মেমোরিয়াল, একটা রক মেমোরিয়াল তৈরি করা হয়েছে। তো এইখানে তো ট্যুরিজম আছেই কালচারালি, আর এইখানেও তোমার কালচারালি ট্যুরিজম আছে। তো দুটোকে কানেক্ট করে দেওয়ার জন্য যে গ্লাস ব্রিজ, সেটা ইন্ডিয়ার প্রথম গ্লাস সি ব্রিজ। তো এটাও তোমার ইকোনমি, ট্যুরিজম অ্যান্ড আদার কালচারের জন্য একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এটা তোমার হবে কত নম্বর খবর? এটা তোমার হবে স্যার ন্যাশনাল খবর, বলা যেতে পারে N6, নিউজ 6। ওকে, চলো পরের খবর আমরা দুটো দেখে নিই। সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির খবর স্যার আরেকটা, সেটা পার্টিকুলারলি নিউজ 7। দেখো দিনের শেষে কিন্তু প্রচুর প্রচুর খবর হয় একটা দিনে। আমি যদি তোমাদের মানে দেওয়ার চেষ্টা করি, যেটুকু আমার অভিজ্ঞতা রয়েছে সেই যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবে প্রায় 50 থেকে 60টা করে খবর হয় সারা বিশ্বব্যাপী। খবরের তো কোনো কমতি নেই স্যার। মানে ব্যাপারটা হচ্ছে যে পাশের বাড়ির ঝগড়া থেকে শুরু করে তোমার একদম রাষ্ট্র রাষ্ট্রের ঝগড়া, প্রচুর খবর হয়। কিন্তু কোন খবরটা পড়বো আর কোন খবরটা পড়বো না, সেটা তো আমার বুঝতে হবে, না হলে পরীক্ষায় মুশকিল। তো আমি আবার বলছি, যেহেতু এখানে রিভিশন সিরিজ চলছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খবর তোমাদের সাথে আবার রিভিশন করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হয়ে যায়। তো যদি তুমি ঠিকঠাক করে রেগুলার ফলো করো এই ক্লাসগুলো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কোন টপিকগুলোকে চুজ করছি এবং কেন করছি। তাহলে তোমার কুইক রিভিশনটা হয়ে যাবে। এবং এরপরে যখন তোমাদের আমি এই এই সেশানেই, এই ক্লাসের পরেই একদম ক্লাসের শেষের দিকে যখন কোয়েশ্চেন অ্যান্সার করাবো, তুমি সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট টপিক কিছু পেয়ে যাচ্ছ। এবং কুইজ রাখছি, যেখানে তোমরা কমেন্টে জানিয়ে দেবে কী স্যার এই আজকে ততক্ষণের খবরটা জেনে নিই। সায়েন্স টেকনোলজি খবরটা কী স্যার? ইসরোর 100তম মিশন ইসরো ঘোষণা করছে। ইসরো ইসরো ভারতের বৈজ্ঞানিক সংস্থা, তারা 100তম প্রজেক্ট নিচ্ছে, সেটা তো ঘোষণা করে দিচ্ছে। 2024 সালে ইসরো বেশ কিছু সাকসেসফুল গল্প তারা, মানে বেশ কিছু তারা সাকসেসফুল কাজকর্ম প্রজেক্ট তারা উত্তোলন করেছে, বা বেশ কিছু তারা শেষ করেছে। যেমন তোমার 99তম একটা লঞ্চ করেছে রিসেন্টলি 2024 সালের শেষের দিকে একদম, PSLV-C60 বলে। ঠিক আছে? এছাড়াও তারা বেশ কিছু এর আন্ডারেই দুখানা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট নিয়েছিল, একটা হচ্ছে স্পারডেক্স আর একটা হচ্ছে পোয়েম 4। আমাদের যে মিসলেনিয়াসের ডিটেল ক্লাস চলছে মেন্স লেভেলের জন্য, জিএসের জন্য, সেখানে এইগুলোকে নিয়ে আমি ডিটেল সেপারেট ভিডিও করে দেবো, চাপ নিও না মেন্স লেভেলের জন্য। এখন যেটা শর্টে যেটা আনার চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করার জন্য, মনে রাখতে হবে যে 25 সালের বছরটা যে ইসরো তার কাজকর্ম শুরু করবে, তার জন্য তারা ঘোষণা করে দিয়েছে যে ইসরোর 100তম মিশনটাও পূর্ণ হচ্ছে এই নিরিখে, এবং সেটা 25 সালের প্রথম প্রজেক্ট হবে। 25 সালের ফার্স্ট প্রজেক্ট, আর 100তম প্রজেক্ট হচ্ছে ওভারঅল ইসরোর মিশন হিসাবে। তো এই মিশনটা কী স্যার, ডিটেলটা কী? এই মিশনটা হচ্ছে GSLV-MK2 রকেট সিস্টেম। এই রকেট সিস্টেমটা শিডিউল করা হচ্ছে যে জানুয়ারি মাসেই 25 সালে উত্তোলন করা হবে। ঠিক আছে? কে ঘোষণা করছেন স্যার?
এটা কনফার্ম কে দিচ্ছেন, কমিশনটা কে দিচ্ছেন? ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ, তিনি এটাকে কনফার্ম করছেন, ঠিক আছে, যে এই জানুয়ারি মাসে 2025 সালে কিন্তু জিএসএলভি MK2 এর রকেটটা লঞ্চ হয়ে যাবে। এটা কি হিসাবে স্যার ডিজাইন করা হয়েছে বা ডিজাইন করা হচ্ছে? জিএসএল F-15 NVS-2 এই আকারে এটা ঘটনা ডিজাইন করা হয়েছে, টেকনোলজিতে ডিজাইন করা হয়েছে। এবং এটা কেন করা হচ্ছে? ইন্ডিয়ার যে নেভিগেশন স্যাটেলাইট প্রোগ্রাম চলে বা সিস্টেম আছে, তাকে আরেকটু এনহ্যান্স করার জন্য, তাকে আরেকটু উন্নত করার জন্য এই পার্টিকুলার মিশনটা, যেটা 100তম মিশন, সেই রকেটটা উত্তোলন করা হবে। তো এটা একটা সায়েন্স টেকনোলজির অন্যতম ইম্পর্টেন্ট খবর, যে জিএসএলভি MK2 রকেট উত্তোলন করা হচ্ছে ফর ইন্ডিয়াস নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, টু এনহ্যান্স ইন্ডিয়াস নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ওকে, তো এবং ডিজাইন করেছেন কোন মডেলে? জিএসএলভি F-15 NVS-02 আকারে। ওকে, তো এটা তোমার 100তম হচ্ছে ইসরোর মিশন, আর 2025 সালের ফার্স্ট মিশন। এটা খেয়াল রেখো স্যার, যেহেতু ফার্স্ট প্রজেক্ট হিসাবে ইসরোর ঘোষণা করেছে, সেই জন্য লাগবে। আর এখান থেকে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, এটা খেয়াল রাখতে হবে। চলে আসি স্যার বেশ কিছু কোশ্চেন অ্যান্সার, যে স্যার জানুয়ারি মাসে আরও ইম্পর্টেন্ট স্যার কিছু কিছু খবর কি স্যার ইম্পর্টেন্ট ছিল? হ্যাঁ স্যার ছিল। তোমরা একটু কমেন্টে জানার চেষ্টা করো, দেখি, বলো দেখি বাবা, যারা যারা ক্লাস করছো, যে কোন দেশ, which country has recently launched CR-450 prototype, the world's fastest high-speed team? পৃথিবীর সর্বোচ্চ গতির ট্রেন CR-450 প্রোটোটাইপ, এটা কোন দেশ সম্প্রতিকালে লঞ্চ করেছে? এটা হচ্ছে সেই ট্রেনটা, কোন দেশ লঞ্চ করেছে? সেটা চায়না, নাকি ফ্রান্স, নাকি রাশিয়া, নাকি ইন্ডিয়া? স্যার এটার অ্যান্সার অবশ্যই ঠিকই ভেবেছ, চায়না স্যার এটা তৈরি করেছে CR-450 প্রোটোটাইপ। এর আগে CR-400 ছিল, এবার নিউ ভার্সন আনছে, যেখানে আরও আওয়াজ কন্ট্রোল করা যাবে, চেয়ার আরও স্মুথ হবে, হাই স্পিড আরও হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ঘন্টায় প্রায় 450 কিলোমিটার বেগে ট্রেন চলবে, ঠিক আছে। তো এটার প্রজেক্টটা তারা নিচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ গতির ট্রেন CR-450 প্রোটোটাইপ, ঠিক আছে। চায়না এই ট্রেনটাকে লঞ্চ করেছে আর কি। ওকে, মানে টেস্ট রান চলেছে, প্রপারলি আসছে CR-450 চায়না, খেয়াল রেখো। পরের কোশ্চেন, জানুয়ারি মাসের 1 জানুয়ারি অনুযায়ী স্যার তোমরা বলো, which institute has developed needle free shock syringes for painless injection? আমি তো ছোটবেলায় প্রচণ্ড ভয় পেতাম, জানি না তোমরা কারা কারা পেয়েছো, কমেন্টে জানিয়ে দিও। তো অনেকেই আছে যারা ভাই ইঞ্জেকশন নিতে নিতে খুব ভয় পায়, ঠিক আছে, ব্যথা লাগে, ইঞ্জেকশনের প্রতি তাদের একটা ফিয়ার আছে। এই জন্য তাদেরকে আরও ইজি করে দেওয়ার জন্য একটা আইআইটি, সেটা আইআইটি হায়দ্রাবাদ না দিল্লি না বোম্বে না মাদ্রাস, তোমরা কমেন্টে জানিয়ে দাও, তারা এই ফ্রি শক সিরিঞ্জ, যাতে শক খেতে না হয়, ব্যথা না লাগে, পেইনলেস একটা ইঞ্জেকশন, একটা পদ্ধতি আনছে, ঠিক আছে, যেখানে পার্টিকুলারলি এই নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করা হবে। একটা হাই প্রেশার রাখার জন্য নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করে তারা একটা এই ফ্রি শক সিরিঞ্জ ব্যবহার করছে, যেখানে কোনো নিডেল থাকবেই না, নিডেল ফ্রি কোনো রকমভাবে সূচের ব্যবহার করা হবেই না, ঠিক আছে। কোন সংস্থা এটা আনছে? অ্যান্সার স্যার কী হবে? অ্যান্সার ঠিক, অ্যান্সার আইআইটি বোম্বে, অ্যান্সার আইআইটি বোম্বে ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা খবর, ডিফেন্সের রিলেটেড। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বা শর্টে আমরা সিআরপিএফ বলি। সিআরপিএফের নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? দ্রুত জানো, এপি মাহেশ্বরী, নাকি প্রকাশ মিশ্রা, নাকি ওপি সিং, নাকি ভিতুল কুমার? কে হয়েছেন স্যার? হ্যাঁ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, দ্রুত কমেন্টে জানিয়ে দাও স্যার। এটার স্যার অ্যান্সার হবে ভিতুল কুমার আইপিএস, তিনি বর্তমানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিউ ডিজি রিক্রুট হয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন। ওকে, চলো এবার তোমরা স্যার, আমরা এতক্ষণ ধরে যে যে টপিকগুলোকে পড়ালাম, তুমি যদি পুরো ভিডিও দেখে থাকো, তাহলে আজকের কুইজ অফ দ্য ডের অ্যান্সার তুমি দ্রুত কমেন্টে বলতে পারবে। विवाद से विश्वास स्कीम
ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য সেক্টর ফলোয়িং সেক্টর, এগ্রিকালচার নাকি ট্যাক্সেশন নাকি সায়েন্স টেকনোলজি নাকি এডুকেশন। দ্রুত কমেন্টে জানো যে এই পার্টিকুলার স্কিমটা কোন সেক্টরের সঙ্গে সম্পর্কিত। আজকের ক্লাসে সেটা সম্পূর্ণ করে দিচ্ছি, যারা ক্লাস মনে দেবে তারা কিন্তু এতটা দ্রুত বলতে পারবে। আবার বলে রাখি স্যার, আমরা কিন্তু রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের যে রিভিশন যাচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সিরিজ, সেটা রেগুলার বেসিসে করাবো। সুতরাং রেগুলার তোমরা কিন্তু এই রিভিশন সিরিজে জয়েন করে যাও, এবং নোটপত্র তোমরা যেমন আমাদের অ্যাপে পেয়ে যাচ্ছ তেমনভাবেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ টেলিগ্রাম গ্রুপে। ডিসক্রিপশন বক্সের লিঙ্কে অবশ্যই দেখে নিও। তো অ্যাপ পারলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, ফ্রি সেগমেন্টে থাকবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো, যেখানে তোমরা এই নোটস ক্লাসের পেয়ে যাবে। তো দেরি করো না, দ্রুত জয়েন করে যাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, এবং অ্যাপে গিয়ে তোমরা কিন্তু মান্থলি কম্পাইলেশনটাও পেয়ে যাবে, একদম ইয়ার ধরে ধরে মাস ধরে ধরে, সেটাকে নিয়েও তোমরা রিভিশন করতে পারো। এবং ডেইলি আমার সাথে এরকম করে পড়া তৈরি করো, পড়া ফেরত দাও, আশা করি রিভিশনটা ভালো করেই হবে। ঠিক আছে, চলো আজকে অবধি থাকলো, পরের দিন পরের টপিক দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।